আজ খসড়া হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সকাল 10:30টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানা গেছে, উপজেলা নির্বাচন কার্যালয়গুলোতে একযোগে এই তালিকা প্রকাশ করা হবে। এই তালিকার ওপর কারো আপত্তি থাকলে তা 17 জানুয়ারি পর্যন্ত জমা দেয়া যাবে। আপত্তি ও সংশোধনের জন্য জমা দেয়া আবেদন 30 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে। খসড়া প্রকাশের পর 2রা মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। পাশাপাশি 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের চিন্তা চলছে। তবে এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। নির্বাচনের আগে যারা সংস্কারের কথা বলে তাদের উদ্দেশ্য সৎ নয় বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো হঠকারী সিদ্ধান্তে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বুধবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে, বিএনপিকে ভাঙার স্বপ্ন সফল হবে না। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই কর্মসূচিতে যোগ দেন সংগঠনটির ঢাকা মহানগর ও আশপাশের জেলার নেতাকর্মীরা। আলোচনা সভার শুরুতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদলের নেতারা। পরে বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের গণতন্ত্রের পৃষ্ঠে শ্রীকাঘাত অত্যুত্তত রয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে নিয়ে এখনো দেশি বিদেশি নানা চক্রান্ত অব্যাহত আছে। চক্রান্ত আবার শুরু হয়েছে। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানান তারেক রহমান। বীর ছাত্র জনতাকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর এখন দেশ গড়ার পালা। তবে সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। সংস্কার নাকি নির্বাচন, এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে। গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান, আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, অনেক অপপ্রচার হবে, সব অপপ্রচার ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয়। রাষ্ট্র সংস্কারের 31 দফা সবার কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আবারও আহ্বান জানান তারেক রহমান। এবং সজাগ থাকতে হবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অধিকার পরিষদের দুই অংশ এক হওয়ার খবর ঠিক নয় বলে দাবি করেছে দলটির রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তাদের অভিযোগ, লোভ দেখিয়ে দল থেকে সদস্য বাগিয়ে নিয়েছেন ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান। তবে অভিযোগ অস্বীকার করে ফারুক জানান, গণ অধিকারে এখন কোনো বিভক্তি নেই। বৃহত্তর স্বার্থে সকল ব্যবধান ভুলে গণ অধিকার পরিষদ এক হয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বুধবার সন্ধ্যায় পুরনো পল্টনে এক সংবাদ সম্মেলনে দাবি প্রত্যাখ্যান করেছেন রেজা কিবরিয়া ও মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। তাদের অভিযোগ, প্রলোভন দেখিয়ে দলের সদস্য বাগিয়ে নেওয়া হয়েছে। ফারুক হাসান সদস্য সচিব হবার পর থেকেই উনি নানা রকমভাবে চেষ্টা করেছেন এই দুই দলকে একত্রীকরণের জন্য। ওনার কি উৎসাহ ছিল, কেন এটা করছিলেন সেটা জানলেও আমার মুখে বলা ঠিক না, আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন। অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ফারুক হাসান। তার দাবি, তিনি যোগ দেওয়ায় গণ অধিকার পরিষদে আর কোনো বিভক্তি থাকবে না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে সম্মানিত করেছি, চেয়ারে বসিয়েছি, সেটা ভিন্ন বিষয়। সারা বাংলাদেশের মানুষ জানে গণ অধিকার পরিষদ তারুণ্যের দল, তরুণদের দল। সেই জায়গায় তরুণরা এক জায়গায় হয়েছে। অসত্যের জবাব তার পাশেই বসা অ্যাডভোকেট সিরিন আক্তারই দিয়েছেন। ওই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। আমার কথা একটাই, আমার সহযোদ্ধা যারা ছিল, আমরা অতীতে কাজ করেছি, তাদের নিয়ে কোনো নেগেটিভিটি ছড়াতে চাই না।
গণ অধিকার পরিষদের দুই পক্ষ একীভূত হয়ে জনগণের অধিকার আদায়ে কাজ করবে বলেও জানান ফারুক হাসান। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার যেভাবে বিভেদ সৃষ্টি করছে তাতে সংস্কার বা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এই মন্তব্য করেন। জি.এম. কাদের আরও বলেন, স্বৈরাচারের মতো অন্তর্বর্তী সরকারও প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে। শিক্ষার্থী হত্যার বিচারের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ফ্যাসিবাদ নির্মূলের নামে অর্ধেক জনসংখ্যার ওপর অত্যাচার হতে পারে না। বিগত সময়ের মতো এখনও জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে বলে দাবি জি.এম. কাদেরের। মন্তব্য করেন, রাজনীতিকে ব্যক্তি শত্রুতায় পরিণত করছে অন্তর্বর্তী সরকার। কে কখন ফ্যাসিবাদের দালাল হয়ে যায় তা বলা যায় না। আমাদের যে রাজনৈতিক অধিকার, সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে সম্পূর্ণ, আমি মনে করি, বেআইনিভাবে। এবং আমাদেরকে কোনোখানে বিভিন্ন সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হচ্ছে, আমাদের মানুষের অত্যাচার করছে, অন্যায়ভাবে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে, ভুল মামলা দিয়ে, হয়রানিমূলক মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে আমাদের পার্টির কাজকর্ম করতে বাধাগ্রস্ত করা হচ্ছে। শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকবে না ঢাকা দিল্লি সম্পর্ক। পররাষ্ট্র উপদেষ্টা জানান, তাকে ফেরত আনার প্রক্রিয়া এবং অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা একসাথে চলবে। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং শেষে তিনি আরও বলেন, নতুন বছরে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে। নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন, অর্থনীতি ও কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বলতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত সহ স্বার্থ সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করবে সরকার। আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই। কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে। এবং আমি বিশ্বাস করি যে যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যেই। প্রায়োরিটি কিন্তু কোনোটাই কম না, কারণ আমি মনে করি যে তিনটি দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি যথেষ্টই আছে। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে ঢাকা দিল্লির সম্পর্কে দূরত্ব আরও বাড়বে কিনা, এমন প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই, আমরা সেগুলি নিয়েও পাশাপাশি আগাবো। এ মাসেই দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন তিনি, তবে সূচি ও আলোচনার এজেন্ডা এখনো ঠিক হয়নি। চীনারা যেহেতু আমাকে নিমন্ত্রণ করেছে যেতে, আমি যাচ্ছি সেখানে আমাদের যেগুলি ইস্যুজ আছে সেগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ফরেন সেক্রেটারি আহ্বান করেছেন, সেখানে আমরা ঠিক করে আমাদের কি অ্যাচিভেবল, কি আমাদের তাদের কাছ থেকে সমাধান করতে পারি। এই সময় মিয়ানমার পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান পররাষ্ট্র উপদেষ্টা। রাখাইন পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা সরকার নিশ্চিত করবে। এ সময় অভ্যুত্থানে আহত দুই শিক্ষার্থী নরসিংদী ইউনাইটেড কলেজের ইফাত হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ইসরাত জাহান ইমুর হাতে হেলথ কার্ড তুলে দেন তিনি। এ সময় তাদের চিকিৎসা সেবা ও অন্যান্য বিষয়ে খোঁজ নেন প্রধান উপদেষ্টা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে প্রতি সপ্তাহে নির্দিষ্ট জেলায় হেলথ কার্ড বিতরণ করা হবে। পৌষের মাঝামাঝি সারা দেশেই জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সাথে ঠান্ডা বাতাসে তীব্র হচ্ছে শীতের প্রকোপ। এরই মধ্যে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ, আর কুয়াশার প্রভাবে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর এবং রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা, নাটোর সহ প্রায় সব জেলাতেই জেঁকে বসেছে শীত।
হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুরের জনজীবন। প্রায় 2 সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শীতে কাবু হয়ে পড়েছে শিশুসহ নানা বয়সী মানুষ। পঞ্চগড়ে শৈত্যপ্রবাহের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। বেশি দুর্ভোগে পড়েছে দিনমজুর, কৃষি শ্রমিক, পাথর শ্রমিক, রিক্সা ভ্যান চালক সহ নিম্ন আয়ের মানুষ। শীত বর্ষে এখন তো কামাই রোজগার নাই, বাচ্চা কাচ্চা মানুষ করে পাইছিল না, খাওয়ার রোজগার বর্তমান কমে গেছি। রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা, নাটোরে পারদ নেমেছে 10 ডিগ্রির নিচে। সারাদিনেও দেখা মিলছে না সূর্যের। এছাড়া ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। শীত পড়ছে বেশি, বাইরে বাড়ালে হাত পা টাটি চাইছে। দক্ষিণাঞ্চলের যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াতেও শীতের প্রকোপে অসুস্থ হচ্ছেন নানা বয়সী মানুষ। হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে। এছাড়া রয়েছে শৈত্যপ্রবাহের আভাস। আমরা আশঙ্কা করতেছি মাসে 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জানুয়ারি মাসের যে স্বাভাবিক বৈশিষ্ট্য এটাই বিরাজমান থাকার সম্ভাবনাটা বেশ বেশি। এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রির নিচে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও বেড়েছে শীতের প্রকোপ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতির আরও খবর জানাতে নীলফামারী ও নাটোর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব নীলফামারীতে, সেখানে রয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, আবহাওয়ার পূর্বাভাসে তো শৈত্যপ্রবাহ সহ তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেয়া হয়েছে। জনজীবনে শীতের প্রভাব কেমন দেখা যাচ্ছে? জি, আমি যদি শুরুতে আপনাকে জানিয়ে রাখি, তাহলে আমাদের নীলফামারীতে যে 2টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে, তার একটি সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে আজকে আমাদেরকে জানানো হয়েছে যে সেখানে আবহাওয়া রেকর্ড করা হয়েছে, সর্বনিম্ন আবহাওয়া রেকর্ড করা হয়েছে 12.0 ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে ডিমলায় আমাদের আরও একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে আবহাওয়া 12.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যদিও আবহাওয়া 12, 11, 12, 13 এই মাত্রায় রয়েছে গত 3 দিন ধরে, কিন্তু তারপরেও নীলফামারীতে প্রচণ্ড ঠান্ডা অনুভব হচ্ছে এবং সেই সাথে রয়েছে ঘন কুয়াশা। এবং গত 24 ঘন্টা ধরে যে হিমেল বাতাস নীলফামারীর মানুষকে এক প্রকার কাবুই করে ফেলেছে। আমরা কথা বলেছি আবহাওয়াবিদদের সাথে, গত 3 দিন ধরে হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা অনুভব হচ্ছে। বিশেষ করে মানুষ হাত পা এবং কানে ঠান্ডায় এক ধরনের জমে আসছে। তো কী কারণে এত বেশি ঠান্ডা অনুভব হচ্ছে, এজন্য আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে হঠাৎ করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার একটা বড় ব্যবধান। আমাদের নীলফামারীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা 7 দিন আগেও 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তো এই যে 12 থেকে শুরু করে 25 তাপমাত্রার ব্যবধান যত কমছে, ঠান্ডার মাত্রাটাও তত বেশি বৃদ্ধি পাচ্ছে। আর এর ফলে জনজীবনে এর একটা বড় ধরনের প্রভাব পড়ছে। বিশেষ করে যারা কৃষি কাজ করে, এখন আমাদের নীলফামারী একটা কৃষি প্রধান অঞ্চল। এখন হচ্ছে যারা আলু চাষ করে এবং ধান চাষের জন্য বীজতলা প্রস্তুত করার সময়, এই সময় কৃষকেরা যখন মাঠে যাচ্ছে তারা খুব বেশি সময় ধরে কাজ করতে পারছে না, ঠান্ডায় হাত পা জমে আসছে। আমরা কথা বলেছি, এরকম কয়েকজন কৃষক আমাদেরকে জানিয়েছে তারা মাঠে গিয়ে 2 ঘন্টা কাজ করছে, আবার বাড়িতে এসে 1 ঘন্টা বিশ্রাম নিচ্ছে অথবা খড়কুটো জ্বালিয়ে আগুনের তাপ নিচ্ছে, তারপর পরবর্তীতে আবারও হয়তো মাঠে গিয়ে একটু কাজ করার চেষ্টা করছে। এই শীতের প্রভাবে গত 3 দিন ধরে শীতজনিত রোগীর সংখ্যা অনেক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আমাদের নীলফামারীতে 6টি সরকারি হাসপাতাল রয়েছে। এই প্রত্যেকটি হাসপাতালে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বহির্বিভাগে 1000-এর মতো রোগী চিকিৎসা নিচ্ছে। বলাই যাচ্ছে যে শীতের প্রকোপ জেঁকে বসেছে। আরফিনুল, আপনি সাথেই থাকবেন। এবারে নাটোরের পরিস্থিতি জানাতে যোগ দেবেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, আমরা নীলফামারীর পরিস্থিতি শুনছিলাম, শ্রমজীবী মানুষ সহ যারা হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ দুর্ভোগে রয়েছেন। তো নাটোরের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? আজকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? আসলে আমাদের এই শীত পড়ার পর থেকে কিন্তু নাটোরের তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু উঠা বসা করছিল। এই তাপমাত্রাটা কিন্তু আসলে এর বাইরে এখন পর্যন্ত। তবে গত সন্ধ্যার পর থেকে যে তাপমাত্রা আমরা দেখেছি যে আসলে হিমেল হাওয়া, আমি যদি এখন দেখাই যে
আমাদের এই নাটোরের যে কৃষির উপর যে নির্ভরশীল কৃষি এলাকায় কিন্তু আসলে যে অন্যান্য দিন কিন্তু ভোর আসলে 5:30 থেকে 6টার মধ্যে মাঠ কিন্তু আসলে কৃষকে ভরে যেত, কিন্তু এখন যে তাপ মানে ঠান্ডা হিমেল হাওয়ার কারণে আসলে মানুষ কিন্তু একেবারে জমে যাচ্ছে, যার কারণে আজকে কিন্তু এই যে গোটা বিল অঞ্চলে কিন্তু আমি এখন পর্যন্ত একজন কৃষককেও মাঠে কাজ করতে দেখতে পাইনি। কারণ শুধুমাত্র যে এই ঠান্ডার কারণে মানুষ আসলে মাটিতে হাত দিয়ে বা পানিতে হাত দিয়ে কোনো রকম কাজ করতে পারছে না। আসলে এখন যদি আমি একটু দেখাতে পারতাম যে গাছের দিক তাকালে কিন্তু বোঝা যাচ্ছে কি জাতীয় হিমেল হাওয়া এখান দিয়ে বসছে, মানুষের হাত হাত বার করে বা মানে চোখ মুখ বের করে কোন রকম চলাফেরা বা কথাবার্তা বলার মতো পরিস্থিতি কিন্তু আসলে আজকে নাটোরের পরিস্থিতি দেখা যাচ্ছে না। সব মিলিয়ে নাটোরের আসলে নিম্ন আয়ের এবং খেটে খাওয়ার যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছে। আসলে তারা কোনোভাবেই তাদের কর্মক্ষেত্রে বের হতে পারছেন না। এর ফলে কিন্তু আসলে মানুষের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি কিন্তু আসলে এইবার মনে হচ্ছে এখানে কৃষকেরা আশা করছে যে এরকম যদি শীত থাকে তাদের আসলে ফসল অনেকাংশে নষ্ট হয়ে যাবে এবং খাদ্য ঘাটতিও দেখা দিতে পারে। আর এই শীতের কারণে কিন্তু আসলে যে পরিমাণের শিশু বা বয়স্ক বা সব ধরনের মানুষ কিন্তু আসলে প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে, বিশেষ করে আসলে শীতজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর কারণে কিন্তু আসলে এই নাটোরের যে হাসপাতালগুলো রয়েছে বা বিভিন্ন কিন্তু আসলে রোগীর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি হচ্ছে। বোঝা যাচ্ছে সারা দেশে শীতের প্রকোপ বেড়েছে। নাটোর ও নীলফামারীর পরিস্থিতি শুনছিলেন সহকর্মীদের কাছে। নতুন বছরে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ, কিন্তু বছরের প্রথম দিন সব বিষয়ের বই পাননি শিক্ষার্থীরা। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পাণ্ডুলিপি তৈরি ও মান নিশ্চিত সহ নানা কারণে পাঠ্য বই ছাপায় বিলম্ব হচ্ছে, আর বিতরণেও নানা ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তবে নতুন বছরের সব বই জানুয়ারির মধ্যেই দেয়া হবে। নতুন বছরের নতুন সকাল, রাজধানীর স্কুলে স্কুলে প্রাণ চাঞ্চল্য। শুরু হয়েছে ক্লাস। ভালো লাগছে যে আবার এতদিন পর স্কুলে ক্লাস করছি। আলহামদুলিল্লাহ ক্লাস 6-এ উঠলাম, ভালোই লাগে। বছরের প্রথম দিন সব বিষয়ের বই হাতে পায়নি শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন এনসিটিবির ওয়েবসাইটে নতুন বই থাকায় আপাতত সেটি দিয়েই ক্লাস চালাচ্ছেন তারা। পুরো 7 ক্লাসটা ভালো করে পাশ করে ভালো করে যাব, এবং নতুন বই আজকে আমরা পাইনি। যেহেতু আমাদের ক্লাসের সমস্যা হচ্ছে না, কারণ কি আমাদের অনলাইনে সমস্ত বই আছে, আমরা অনলাইনে সবগুলো বই পেয়ে গেছি এবং স্টুডেন্টদেরকে আমরা সেইভাবে গাইড দিচ্ছি। নতুন বছরের প্রথম দিন বেশিরভাগ বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সম্ভব হয়নি। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এসব বই দ্রুততম সময়ের মধ্যে না দিলে পড়াশোনায় ব্যাপক ঘাটতি হবে। এবছর ছাপা হচ্ছে 40 কোটির মতো নতুন বই। এখন পর্যন্ত বেশিরভাগ বই ছাপা হয়নি। তবে জানুয়ারির মধ্যে সব বিষয়ের বই আর দশম শ্রেণীর সব বই 5 জানুয়ারির মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। সেই সঙ্গে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জোর দিয়ে সেই 5 তারিখের মধ্যে, জানুয়ারির 5 তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। এদিকে সময় মতো সব বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা জানান নানা কারণে ছাপায় বিলম্ব হয়েছে। বই বিতরণ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে বলেও জানান উপদেষ্টা। এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল, এমনকি আজকে সকালেও আমি দেখেছি যে বই বিতরণের ক্ষেত্রে কোনো জেলায় ষড়যন্ত্র করেই ওগুলো আটকিয়ে রাখা হয়েছিল। এছাড়া আগামীতে নবম শ্রেণীতে বিভাগ ভিত্তিক বিভাজন তুলে দেয়া যায় কিনা সেটিও সরকার ভেবে দেখছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত এলেই বেড়ে যায় কচ্ছপ শিকার ও পাচার। চাঁদপুর, কুমিল্লার জলাধার থেকে ধরে এদের নেওয়া হয় দিনাজপুর, বগুড়ায়। সম্প্রতি বন বিভাগের বেশ কয়েকটি অভিযানে প্রায় 30 মণ কচ্ছপ উদ্ধার করে বন বিভাগ। বন্যপ্রাণী অপরাধী ইউনিট বলছে, শুকনো মৌসুমে জলাশয়ের পানি শুকিয়ে এলে একটি চক্র নামে কচ্ছপ ও পরিযায়ী পাখি শিকারে। অপরিচিত পরিবেশ, তাই অবাক চোখে চারপাশ দেখে ফিরছে কড়িকাট্টা কচ্ছপ। নিজ আবাস জলাশয় থেকে আশ্রয় হয়েছে ইট সিমেন্টের মেঝেতে। বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে আরও আছে হলুদ সন্ধি কচ্ছপ, যা রাতের বাসে উত্তরবঙ্গে পাচার হচ্ছিল। সম্প্রতি চাঁদপুর, কুমিল্লায় মাছের আড়তে অভিযান চালিয়ে 3 প্রজাতির কচ্ছপ উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। কুচিয়া ব্যবসার সাথে সম্পৃক্ত আছে, তাদের সাথে এই কচ্ছপ ধরার কিছু লোক থাকে আলাদা,
তারা আসলে প্রতি বছর একটা কন্টাক্টে থাকে। কুমিল্লা চাঁদপুরে বিভিন্ন খাল বিল নদী নালার এই ভিতর থেকেই এদেরকে ধরা হয়। পাচারের সময় গেল 15 দিনে প্রায় 30 মণ কচ্ছপ উদ্ধার হয়েছে। বন বিভাগ বলছে শীতে খালবিল শুকিয়ে গেলে কচ্ছপ শিকারে নামে একটি চক্র, যাদের সাথে দেশের বিভিন্ন প্রান্তে পাচারকারীদের যোগাযোগ রয়েছে। জলাশয় থেকে এসে মাটির নিচে থাকবে এবং ডিম পাড়বে। যারা ধরে তারা এখন ওই যে গুছি দিয়ে এগুলির এভাবে গর্ত করে এগুলি হারভেস্ট করে। সুতরাং এগুলির মুভমেন্ট আমাদের দেশে এক এলাকা থেকে আরেক এলাকা হতে পারে, অথবা প্রতিবেশী দেশেও যেতে পারে। শীতের শুরুতে পরিযায়ী পাখির আনাগোনা বাড়ে, বিশেষ করে সরালি, বক ও হাঁস প্রজাতির পাখি জলাশয়ে দেখা যায় বেশি। এই সুযোগে পাখি শিকারীরা সক্রিয় হয়ে ওঠে। এরা উচ্চ মূল্যে এসব বিক্রি করে অভিজাত রেস্তোরাঁয়। পাখিগুলো দেখেন আপনি, সাইজটা কিন্তু খুবই ছোট, প্রায় 200 গ্রাম মাংস হবে না। তো এই 200 গ্রাম মাংসের জন্য কিন্তু মানুষ 1500 টাকা আপনার সহজেই খরচ করছে। কিন্তু আপনি দেখেন একটা হাঁস যদি আপনি কিনেন 500 টাকায় কিন্তু আপনি 1200-1300 গ্রামের একটা দেশি হাঁস পেয়ে যাবেন। পাখি ও কচ্ছপ শিকার, বেচা বিক্রি ও খাওয়া দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে লাখ টাকার জরিমানা অথবা 1 থেকে 5 বছরের জেলও হতে পারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুস্থ হয়ে আবারও বনে ফিরে গেছে বন্য হাতিটি। মানুষের ভালোবাসা ও বন বিভাগের তৎপরতার কারণে 3 দিনেই সুস্থ হয়ে ওঠে এশিয়ান বন্য হাতিটি। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে এলিফ্যান্ট রেসপন্স টিম। রাঙ্গামাটির লংগদু উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রোববার দেখা মিলে অসুস্থ বন্য হাতির। শরীরে একাধিক স্থানে আঘাতের কারণে হাতিটির চলাফেরাও সীমিত হয়ে পড়ে। খবর পেয়ে হাতিটির সুরক্ষায় কাজ শুরু করে এলিফ্যান্ট রেসপন্স টিম। সুরক্ষায় সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করে সদস্যরা। এখানে লোকজনের মোটামুটি বেশ সহযোগিতা করছে। আসলে হাতির প্রতি কেউ অত্যাচার করে নাই, বা হাতি এখন ডাক্তাররা ওনারা আসছে চিকিৎসা করছে, তা হাতি এখন মোটামুটি ভালো আছে। মানুষের দ্বারা হাতির কোনো ক্ষতি হয়েছে, মানুষ হাতি সবসময় সেভ করে রাখে এবং সবসময় হাতিকে নিরাপদে রাখে। মঙ্গলবার চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অ্যান্ড সার্জারি বিভাগের একদল চিকিৎসক হাতিটির চিকিৎসা শুরু করে। জঙ্গলে থাকা হাতিকে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়া হয় চিকিৎসা। বুকে একটা, পায়ে একটা এবং গালে একটা। কীভাবে ইঞ্জুরি উঠেছে বলা কঠিন, তবে ডিপ উন্ড ছিল, বেশ ডিপ উন্ড ছিল। যেহেতু ডিপ উন্ড ছিল, আমরা অ্যান্টিবায়োটিক এবং সঙ্গে তাকে পেনকিলার দিয়ে ছেড়ে দিয়েছি। অসুস্থ হাতি সুস্থ করার পাশাপাশি পাবলাখালী রেঞ্জে থাকা হাতির সার্বিক সুরক্ষায় কাজ করছে বন বিভাগ। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে গড়ে তোলা হয়েছে এলিফ্যান্ট রেসপন্স টিম। প্রত্যন্ত অঞ্চলে এসে এই হাতিটাকে ট্রাঙ্কুলাইজ করে চিকিৎসার ব্যবস্থা করে। হাতি এখন দিব্যি সুস্থ আছে। তাদের সর্বোচ্চ চেষ্টা অনুযায়ী এই হাতিকে ট্রিটমেন্ট করা হয়েছে। সকলকে সচেতন হওয়ার জন্য আমরা এখানে ভবিষ্যতে আরও ক্যাম্পেইন করে যাব, যাতে হাতিকে কোনোভাবে কেউ বিরক্ত না করে। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন পাবলাখালী রেঞ্জে বন্য হাতি রয়েছে 13টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এফএসআরইউ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য এক্সিলারেট এনার্জি এলএনজি সরবরাহ বন্ধ রেখেছে। জাতীয় গ্রিডে সরবরাহ কমেছে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস। এতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে তিতাস গ্যাসের এলাকাগুলোয়। প্রতিষ্ঠানটি বলছে আরও 2 দিন শিল্প ও বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ বেশ কম থাকবে। বারবার গ্যাস সংকটে হতাশা ও ক্ষোভ জানিয়েছে শিল্প মালিকরা। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে আবারও গ্যাস সংকট বেড়েছে। চাপ কম থাকায় কয়েক ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না গাড়ি চালকরা। লাইন থেকে 3 ঘন্টা 4 ঘন্টা বন্ধ, কোনো পাম্পে থায় গ্যাস, কোনো পাম্পে থায়ই না। এই 2 সপ্তাহ হলো আবার গ্যাস ঠিক মতো পাওয়া যাইতেছে না। যেভাবে লাইনে গ্যাস ছিল তার তুলনায় লাইনে গ্যাস অনেক কম আছে, সেজন্য গ্যাস দিতে সমস্যা হয় আর কি। আগে 500 টাকার গ্যাস নিত, এখন 350 টাকা নিচ্ছে। এদিকে ডাইং, টেক্সটাইল, সিরামিক সহ গ্যাস নির্ভর বিভিন্ন শিল্পেও গ্যাস সংকট চরমে। উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে কিছু ইউনিটের, বাকিগুলোও চলছে কম সক্ষমতায়। ব্যবসায়ীরা বলছেন কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় সময় মতো রপ্তানিও ব্যাহত হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের সাথে কমিটমেন্ট যেটা ছিল যে কন্টিনিউয়াস আনইন্টারাপ্টেড গ্যাস দেওয়া হবে বলেই 12 টাকার গ্যাস 30 টাকা করা হলো। এরপর থেকে এই সংকট আরও প্রকট, এবং এটা এই মুহূর্তে যদি বলি যে বিশেষ করে গত 1-1.5 বছর যাবৎ সংকট চরমে পৌঁছেছে। ফলে আমরা কিন্তু উৎপাদন অনেকভাবেই আমরা ব্যাহত হচ্ছে।
স্থানীয় গ্যাসের উত্তোলন কমে নেমেছে ১,৯০০ মিলিয়ন ঘনফুটে। ২ টার্মিনালে আমদানির এলএনজি মিলত ৮৫০ মিলিয়ন ঘনফুট, কিন্তু ১ জানুয়ারি থেকে মেরামত ও রক্ষণাবেক্ষণে চলে গেছে এক্সিলারেট এনার্জির FSRU। আরেকটিতে এখন এলএনজি মিলছে ৫৫০ মিলিয়ন ঘনফুটের মতো। এতে কেবল তিতাস গ্যাসের এলাকাতেই ঘাটতি বেড়েছে ২০০ মিলিয়ন ঘনফুটের বেশি। এই শর্টেজটা আমরা 3টা ভাগে আমরা রেশনিং থেকে তাদের কাছ থেকে নিতে চাচ্ছি। বিদ্যুৎকে আমরা একটু অ্যালোকেশন কমিয়ে দিয়েছি, শিল্পকে আমরা একটু বেশি মাত্রায় অ্যালোকেশন কমাতে হচ্ছে আমার, কারণ ঢাকা আবাসিক ইয়েগুলোকে আমরা চেষ্টা করছি যাতে ঢাকা ইফেক্টটা কম হয়। ডিসেম্বরে তিতাস, ঢাকা, নারায়ণগঞ্জ সহ তার এলাকাগুলোতে দৈনিক গড়ে ১,৫০০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস বিতরণ করেছে। সে সময় সারা দেশে গড়ে সরবরাহ হয় ২,৭৫৭ মিলিয়ন ঘনফুট। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাস সংকট নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এই সংকটে তো জাতীয় গ্রিডেই প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস কমেছে, তো নারায়ণগঞ্জে এই পরিস্থিতির কেমন বিরূপ প্রভাব পড়েছে? দেখুন, আপনি জানেন যে নারায়ণগঞ্জের যে গার্মেন্টসের রপ্তানিমুখী যে নিট সেক্টর, এটাই কিন্তু বিশাল একটা অংশ এই গ্যাসের উপর নির্ভরশীল। আমরা যে বিষয়টি জেনেছি যে এখানে প্রায় ৭০০ প্রতিষ্ঠান আছে, যেসব প্রতিষ্ঠান একেবারে গ্যাস দ্বারাতেই তাদের উৎপাদন, তাদের কার্যক্রম হয়। এবং বিকেএমইর সভাপতি হাতেম, ওনার সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তিনি জানিয়েছেন যে বর্তমানে গ্যাসের চাপ কম, এই কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং ব্যবসায়ীরা কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেকের শিপমেন্ট আছে যেগুলি তাদের ব্যাহত হচ্ছে। এসব কারণে কিন্তু আশঙ্কা রয়েছে যেন এই বিদেশি যে অর্ডারগুলি সেগুলি আসলে বন্ধ হয়ে যাওয়ার বা গার্মেন্টস মালিকরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। পাশাপাশি আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে বিগত সময় আসলে এসব শিল্প প্রতিষ্ঠানগুলিতে যেই পরিমাণ গ্যাসের চাহিদা, বিগত সময় সরকারের সময়ও কিন্তু এবং বর্তমানেও কিন্তু এই গ্যাসের চাহিদা, ব্যবসায়ীদের কিন্তু অভিযোগ তারা পরিপূর্ণ যেই পরিমাণে গ্যাসটা পাওয়া দরকার তারা কিন্তু সেই পরিমাণে গ্যাস তারা সরবরাহ পাচ্ছেন না, যার কারণে কিন্তু এই শিল্প উৎপাদনে তাদের মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং অর্থনৈতিকভাবে মালিক এবং শ্রমিকরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেটা বিদেশি যে রপ্তানিগুলি, যে অর্ডারগুলি আছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক কার্যক্রমই তাদের বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেক শিল্প কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা করছেন তারা। এই বিষয়ে কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জে গ্যাস সংকটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। দেশের জাহাজ ভাঙা শিল্পে কমেনি নিরাপদ কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ। ২০২৪ সালে বিভিন্ন ইয়ার্ডে মোট ৩২টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ শ্রমিকের, আহত ৩৭ জন। আগের বছরও ২২ দুর্ঘটনায় মারা যান ৭ জন। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাবনাময় এই খাতে দুর্ঘটনার পেছনে সংশ্লিষ্ট সব পক্ষেরই গাফিলতি আছে। আর মালিকপক্ষের দাবি, সাম্প্রতিক নানা উদ্যোগে এই শিল্পে কর্মী নিরাপত্তা বেড়েছে। বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক একটি শিল্প খাত শিপ ব্রেকিং বা পুরনো জাহাজ ভাঙা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে ছোট বড় ১৫০ শিপ ব্রেকিং ইয়ার্ডে প্রতি মাসে ঘটছে দুর্ঘটনা ও শ্রমিক হতাহতের ঘটনা। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের তথ্য মতে ২০২৪ সালে চট্টগ্রামের বিভিন্ন শিপইয়ার্ডে মোট ৩২টি বড় দুর্ঘটনা ঘটে। এতে ৭ শ্রমিকের মৃত্যু ও অন্তত ৩৭ জন আহত হন। ইয়ার্ডগুলোতে দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। অস্থায়ী ভিত্তিতে অনভিজ্ঞ শ্রমিক নিয়োগ, পর্যাপ্ত বিশ্রামের অভাব, কাজের সময়সীমা না মানা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং উপযুক্ত পরামর্শক নিয়োগ না করায় কমছে না দুর্ঘটনা। এছাড়া যে কোনো দুর্ঘটনায় দায়সারা তদন্তের কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তদন্ত কমিশন আসে, অনুসন্ধান কমিটি আসে, কিন্তু দেখা যায় যে আমরা সঠিক কারণটা হয়তো উদ্ধার করা যাচ্ছে না। এই সঠিক কারণটা উদ্ধার করা না গেলে আমি কিভাবে ওই প্রবলেমটাকে আমি নিরসন করতে পারবো। একটি বেসরকারি সংস্থার গবেষণা বলছে, গেল এক দশকে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় অন্তত ১৪৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে আন্তর্জাতিক সনদপ্রাপ্ত একটি গ্রিন ইয়ার্ডে বিস্ফোরণে ৬ জনের মৃত্যু নতুন শঙ্কার জন্ম দিয়েছে।
গ্রিন ইয়ার্ডগুলোতে সাধারণত দেশি বিদেশি সার্ভেয়ার প্রতিষ্ঠানের কঠোর নজরদারি থাকে। এদিকে মালিক পক্ষের দাবি, ইয়ার্ডে দুর্ঘটনাজনিত সংকট কমেছে। আমাদের সংকট নেই, কারণ শ্রমিক তো অনেক কম লাগে, সংকটের কোনো কারণ নেই। দুর্ঘটনা অনেক আগে থেকে কমে গেছে, কারণ যেই থেকে অত্যাধুনিক হয়ে গেছে। শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোকে নিরাপদ করতে সরকারের সহযোগিতার অভাব আছে বলেও অভিযোগ খাত সংশ্লিষ্টদের। ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন কমপ্লাই করতে হলে অনেক সময় অনেকগুলো জিনিসকে ইম্পোর্ট করতে হলে রিকোয়ারমেন্ট যা আছে ওটা না ভেঙে একটু ফাস্টার করার হলো কি একটা আমাদের সরকারের কাছে চাহিদা। বর্তমানে দেশের 4টি ইয়ার্ড নিরাপদ গ্রিন সনদ পেয়েছে। নতুন বছরে আরও 12 থেকে 14টি ইয়ার্ডের সনদ পাওয়ার কথা রয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে তো প্রায় 180টি মামলার কথা আমরা জানতে পেরেছি। এর মধ্যে সত্য মামলা কতটুকু দেয়া হয়েছে আর হয়রানি করা হচ্ছে কতজনকে? দেখুন, আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে কিন্তু আমরা দেখতে পেলাম যে আসলে 5 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশেই কিন্তু এই ধরনের অনেক মামলা হয়েছে এবং এইসব মামলাকে কেন্দ্র করে একটি পক্ষ কিন্তু আসলে মামলার যে বাণিজ্য রয়েছে সেটি করার চেষ্টা চালাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় আমরা সিলেটেও কিন্তু আসলে এর ব্যতিক্রম দেখিনি এবং সিলেটেও আসলে যে ধরনের আসলে বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে যে ধরনের মামলাগুলো হয়েছে সে সকল মামলায় যারা প্রকৃত আসামি, অনেক ক্ষেত্রে তাদেরকে সহ অন্যান্য যারা আসামি আছে তাদেরকে, সাধারণ নিরপরাধ মানুষ তাদেরকেও আসামি দেয়া হয়েছে বলে এরকম কিন্তু অভিযোগ পাওয়া গেছে এবং বিশেষ করে যখন কারো কাছ থেকে আমরা এই ধরনের অভিযোগ পেয়েছি তখন কিন্তু আমরা বাদীর সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে বাদীও কিন্তু আসলে তিনি একদম অকপটে স্বীকার করেছেন যে আসলে তিনি 2-3 জন ছাড়া কিংবা কয়েকজন ছাড়া তিনি কাউকে চেনেনও না, পাশাপাশি কিভাবে যে এই আসামির সংখ্যা বাড়লো সেটিও কিন্তু বাদী জানেন না বলে তিনি আমাদেরকে অনেক ক্ষেত্রেই জানিয়েছেন। এবং আরেকটি বিষয় হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা কিংবা তদন্তকারী যে সংস্থাগুলো রয়েছে যারা এসব মামলার তদন্ত করবে সে সকল তদন্তকারী কর্মকর্তাদের সাথেও অনেক ক্ষেত্রে আমাদের কথা হয়েছে এবং তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে অনেক সময় তারা দেখতে পেরেছেন যে বাদীকে ফোন দেওয়ার পর কিন্তু বাদী ফোন রিসিভ করছে না কিংবা বাদীকে অনেক ক্ষেত্রে খুঁজেই পাওয়া যাচ্ছে না এবং এরকম বিভিন্ন ঘটনা কিন্তু সিলেট সহ সারা বাংলাদেশেই উঠে এসেছে। এরকমই কিছু ঘটনা আমরা সংবাদেও প্রকাশ করার চেষ্টা করেছি। তো এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা বলছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাও বলে গিয়েছেন যে যাতে নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি 263 কোটি 90 লাখ ডলারের রেমিটেন্স এসেছে ডিসেম্বরে। একক মাস হিসেবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এর আগে করোনাকালীন 2020 সালের জুলাই মাসে 259 কোটি ডলার রেমিটেন্স এসেছিল। এবার সেই রেকর্ড ভাঙল 2024 সালের বিজয়ের মাস ডিসেম্বরে। অর্থবছরের প্রথম 6 মাসে রেমিটেন্স এসেছে 1377 কোটি ডলার, যা আগের অর্থবছরে একই সময় ছিল 1080 কোটি ডলার। এই ছিল সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।